নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু বাগান সঙ্গী ইউটিউবের গ্রিনহার্ট চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে চন্দ্রমল্লিকা সম্পর্কে বন্ধুরা, শীতের বাগানে চন্দ্রমল্লিকা আমরা সবাই লাগাই এবং চন্দ্রমল্লিকা ছাড়া আমাদের কারোর শীতের বাগান কমপ্লিট হয় না। আমিও তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়েছিলাম এবং তারই ফলশ্রুতি আমার এই বাগান। যদিও এই ভিডিওটা আনতে অনেকটাই দেরি হয়ে গেল, এর মধ্যে প্রকৃতির বিভিন্ন রকমের বিপর্যয়ের মোকাবেলা আমরা করলাম, প্রচুর নিম্নচাপ হলো এবং যেহেতু আমার ছাদে কোনো রকম শেড নেই সেহেতু গাছগুলোকে খুব ভালো অবস্থায় রাখা গেল না। তৎসত্ত্বেও এই ভিডিও না এনে আপনাদের সামনে পারলাম না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই গাছেদের এখন বর্তমান যে পরিস্থিতি সেটা কীরকম। কিছুদিন আগে এগুলো ফুল ব্লুমিং অবস্থায় ছিল এবং এইগুলো প্রত্যেকটাই ছিল একেবারে তাজা, তরতাজা, কিন্তু এখন এদের যাওয়ার সময় এসে উপস্থিত হয়েছে। এরা আস্তে আস্তে মুচড়ে পড়ছে এবং এদেরকে আমাদেরকে ছেড়ে দিতেই হবে। আজকে এই সময় দাঁড়িয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমরা অত্যন্ত সহজে চন্দ্রমল্লিকা করতে পারি এবং এত পরিমাণে চন্দ্রমল্লিকা করতে পারি। চন্দ্রমল্লিকা করতে গেলে যে প্রচুর রকমের তদারকির প্রয়োজন হয় তা কিন্তু একেবারেই নয়, বরং আমরা অত্যন্ত সহজে একেবারে ঘরোয়া পদ্ধতিতে চন্দ্রমল্লিকা করতে পারি। কিন্তু যেটা হয়ে থাকে মূলত আমরা দেখতে পাই যে চন্দ্রমল্লিকার সিজন হিসেবে সেপ্টেম্বর অক্টোবরকে ধরে নেওয়া হয় এবং এই সেপ্টেম্বর অক্টোবরে আমরা নার্সারিতে ছুটে যাই এবং নার্সারি থেকে আমরা প্রচুর গাছ কিনে নিয়ে আসি। সেগুলো যথেষ্ট ছোট হয় এবং সেখান থেকে আমরা গাছ পরিচর্যা শুরু করি এবং সেখান থেকে ফুল ফোটাই। এভাবে যদি আমরা ফুল ফোটাই তাহলে আমরা দেখব যে খুব বেশি হলে 200-300 বা 400, খুব বেশি হলে 400 ফুল আমরা ওই সময়ে এভাবে পরিচর্যা করে ফুল ফোটাতে পারি। কিন্তু যদি আমরা আমাদের এই পরিচর্যাটা আরও অনেক আগে থেকে শুরু করে দিই তাহলে খুব স্বাভাবিকভাবে অত্যন্ত কম যত্ন করা সত্ত্বেও আমাদের গাছগুলো অনেক বেশি ফুল দিতে সক্ষম হয়। আমার এই প্রত্যেকটা গাছে কম করে 600 থেকে 700 ফুল হয়েছে প্রতিটা গাছে। এবং এখানে এই যে মাদার প্ল্যান্ট এবং এখানে এই যে মাদার প্ল্যান্টে প্রায় 700-800 ফুল হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই হয়েছে। আমি কোনো এক্সপার্ট নই যে খুব সহজে আমি 700-800-900 1000 বা 1500-2000 ফুল ফোটাতে পারি এই দাবি রাখে, কিন্তু এটা বাস্তব যে অতি সহজে এবং অত্যন্ত সাধারণভাবে আমি আমার এই ফুলগুলোকে ফুটিয়েছি। নিজের হাতে তৈরি করা গাছগুলোতে এত ফুল দেখে আমি সত্যি ভীষণ আহ্লাদিত, ভীষণ আনন্দিত এবং আমি কিন্তু ভাবিনি যে এত ফুল আমি ফোটাতে পারবো, যেহেতু আমি কোনো রকম এক্সপার্ট নই এবং অত্যন্ত সহজে শুধু প্রাণের আনন্দে গাছ করে থাকি। এখানে যেমন এটি হচ্ছে আমার একটি মাদার প্লান্ট, একটি গাছ আগের বছরে আমি বাঁচিয়ে রেখেছিলাম এবং সেই গাছ থেকে এত ফুল হয়েছে। এই গাছে কত পরিমাণে ফুল হয়েছে সেটা আপনারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। যদিও গাছটি কিন্তু খুব ভালো কন্ডিশনে এখন নেই, প্রচণ্ড নিম্নচাপের আমাদের যথেষ্ট ফুলের ক্ষতি হয়েছে। প্রতিটি গাছ প্রচুর জল ধরে ফেলেছিল গাছে ফুলের মধ্যে এবং সেই কারণে গাছের ফুল একটু করে পচতে শুরু করেছে, নষ্ট হতে শুরু করেছে। গাছ চন্দ্রমল্লিকার ফুলগুলো প্রতি বছরই কিন্তু আসে খুব কম সময়ের জন্য। যদিও আমরা প্রায় সারা বছর এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে তৈরি করতে লাগিয়ে দিই, তবুও যেন মনে হয় অনেক দিন ধরে তৈরি করার পারিশ্রমিক হিসেবে যে কদিন আমরা গাছগুলোকে পাই, ফুলগুলোকে পাই, সেটা বেশ কম। আরও খানিক দিন যদি আমরা এদেরকে পেতে পারতাম তাহলে বোধহয় অনেক বেশি ভালো হতো, কিন্তু করবার কিছু নেই। প্রকৃতির নিয়মে এরা আসবে
এবং প্রকৃতির নিয়মেই এরা প্রকৃতি থেকে বিদায় নেয়। বন্ধুরা, এই গাছটি যেমন একদম নতুন তৈরি করা প্লান্টটি তৈরি করেছিলাম আমি এই মাদার প্ল্যান্ট থেকে, এবং এটা খুব বেশি দিনের নয়, সেপ্টেম্বরের একেবারে দোরগোড়ায় আমি এই কাজটা করেছিলাম এবং সেখান থেকে ছোট ছোট গাছ হয়েছে। সেই গাছেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল এসেছে, এবং তাহলে বুঝতেই পারছেন যে আমরা যদি অনেক আগে থেকে যদি আমরা এই গাছগুলোকে তৈরি করা শুরু করি তাহলে আমরা অনেক অনেক ফুল পাবো। এখন প্রসঙ্গটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের এই ফুলগুলোকে এত এত পরিমাণে তৈরি করতে পারবো। এর জন্য যেটা বলছিলাম যে একদম প্রথমে অর্থাৎ একদম শেষ থেকে শুরু না করে এবং সেপ্টেম্বরে শুরু না করে আমরা যদি একেবারে বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই থেকে আমরা আমাদের এই সমস্ত গাছের কাটিংগুলোকে সংগ্রহ করে রাখতে পারি এবং সেগুলোকে ছোট ছোট করে তৈরি করে নিতে পারি, চারা তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের প্রতিটি গাছই এইরকম হবে। আমার এই গাছগুলো এতটা সুন্দর হওয়ার পেছনে এটাই কিন্তু কারণ আমি খুব বেশি অতিরিক্ত যত্ন কিচ্ছু করিনি, কোনো রকম অতিরিক্ত পরিচর্যা করিনি, অথচ এত সুন্দর হওয়ার পেছনে এই গাছগুলোকে লাগানোর সময়টা কিন্তু একটা ফ্যাক্টর। আমি এই গাছগুলোকে লাগিয়েছিলাম জুন মাসের একেবারে প্রথমে, এবং তারপরে খুব দ্বিধায় ছিলাম, জানি না পারবো কি পারবো না এই করেই কিন্তু গাছগুলোকে মোটামুটি বাঁচিয়ে রেখেছিলাম। এবং তারপর মূল পরিচর্যা একে আমি শুরু করেছিলাম সেপ্টেম্বর থেকে, এবং দেখা যাচ্ছে তাতেই কিন্তু গাছগুলো অপূর্ব সুন্দর হয়ে ফুটে উঠেছে, এত সুন্দর এত ফুল দিচ্ছে। অর্থাৎ যদি আমরা জুন থেকে শুরু করি এবং তারপর গাছটাকে বেশ একটু স্টেবল করে নিয়ে গাছের শিকড়টা তৈরি করে নেওয়ার পর 1 মাস পর সেপ্টেম্বর কি 2 মাস পর সেপ্টেম্বর থেকে আমরা প্রতিনিয়ত খোল পচা জল দিয়ে গাছকে আমরা ফিড করি বা খাবার দিই, তাহলেই কিন্তু গাছ যথেষ্ট সুন্দরভাবে বেড়ে উঠবে। এখন এই সেপ্টেম্বরে আমরা কিভাবে খাবার দেব? সেপ্টেম্বরে আমরা 15 দিনে একদিন খোল পচা সার দেব, মানে আমি এটাই করেছি, 15 দিনে একদিন খোল পচা সার দিয়েছি, এবং এভাবে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর গেছে। তারপর নভেম্বরের শেষের দিকেই বেশ কুড়ি চলে আসতে শুরু করেছে। সেই সময় কিন্তু লিকুইড ফার্টিলাইজার দেওয়ার পরিমাণ আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে, কারণ তখন গাছ অনেকটা বড় হয়ে গেছে। এই যে লিকুইড সার সেটা 15 দিনের বদলে তখন কিন্তু সপ্তাহে দিতে থাকছি। অর্থাৎ গাছে কুড়ি যখন দেখা দেবে বা দিয়েছে, এই রকম অবস্থায় গাছের খোরাকের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ খাবারের চাহিদা অনেক বেশি বেড়ে যায়, এবং সেই সময় আমাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে, অর্থাৎ বেশি পরিমাণে ফুড সাপ্লাই করতে হবে, এবং প্রত্যেক 10 দিন পরই আমরা গাছেদেরকে খাবার দেব। গাছে কুড়ি আসার পর আমরা গাছে প্রচুর জল দেব। গাছে এমনভাবে প্রচুর জল দেব অর্থে এই নয় যে সারাক্ষণ আমাদের গাছের টবের মাটি একেবারে প্যাচপেচেভাবে ভিজে থাকবে, সেরকম একেবারেই নয়, বা কাদা হয়ে থাকবে সেরকম একেবারেই নয়, কিন্তু গাছগুলোর টবের মাটি যেন সবসময় একটা ময়েস্ট কন্ডিশন পায়, এটা কিন্তু আমাদেরকে দিতেই হবে। গাছগুলোকে আমরা সেপ্টেম্বর থেকে মোটামুটি বর্ষা বিদায় নেওয়ার পর থেকেই আমরা আমাদের ছাদে খোলা জায়গায় রাখবো, যেখানে প্রচুর পরিমাণে সানলাইট এই গাছ পেতে পারে, এই রকম জায়গায়। কারণ সানলাইট চন্দ্রমল্লিকার ভীষণ পছন্দের একটা জিনিস, এবং শীতের সানলাইট চন্দ্রমল্লিকা ভীষণ উপভোগ করে। শীতের রোদ এই গাছকে না দিতে পারলে কিন্তু গাছ কখনোই ভালো হবে না। গাছ অনেক বেশি ছাড়া হবে এবং প্রচুর
ফুল না হয়ে খুব কম ফুল হবে, যেটা আমাদের মোটেই কাম্য নয়। সার সম্পর্কে, লিকুইড সার সম্পর্কে আরও একটা কথা বলে নিই। এই প্রত্যেকটি গাছকে আমি শুধুমাত্র খোল জল দিয়েছি তা কিন্তু নয়, এর সঙ্গে সঙ্গে আমার একটা লিকুইড ফার্টিলাইজার করা থাকে, যেটা শীতের ফুলের প্রত্যেকটা গাছেই আমি দিয়ে থাকি। মূলত চন্দ্রমল্লিকার জন্যই সেই লিকুইড সার করা থাকে, এবং সেই সার আমি এই গাছে, প্রত্যেকটা গাছেই আমি প্রয়োগ করি অল্টারনেটভাবে। অর্থাৎ একবার আমি খোল পচা সার দিই এবং একবার সেই শিংকুচি, হাড় গুঁড়ো, গোবর সার ইত্যাদি দিয়ে তৈরি যে লিকুইড ফার্টিলাইজার, সেটা আমি এই গাছে প্রয়োগ করেছি। অল্টারনেটভাবে প্রয়োগ করার ফলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল আমরা দেখতে পাচ্ছি। আমার প্রত্যেকটা গাছে ফুল একেবারে ছেয়ে আছে। এখানে এগুলো স্নোবলগুলোর আকারও কিন্তু যথেষ্ট বড় হয়েছে। এখানে এইগুলো যথেষ্ট বড় ফুল, প্রত্যেকটা ফুল দেখার মতন। আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ফুল হতে পারে আমার এই এতটুকু পরিচর্যায়। আগামীকাল ইচ্ছে আছে, আগামীকাল আরও অনেক ভালোভাবে, অনেকটা সংঘবদ্ধভাবে ইচ্ছে আছে আগামী বছর আরও অনেকটা পরিকল্পিতভাবে গাছ লাগাবো। এরপর আসছি ফাঙ্গিসাইডের ব্যাপারে। ফাঙ্গিসাইড কিন্তু আমার কোনো গাছে কোনো দিন একবারের জন্য ব্যবহার করিনি। চন্দ্রমল্লিকা গাছ ফাঙ্গিসাইড একেবারে ভালোবাসে না। আগের বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আগের বছরে প্রত্যেকটা গাছে ফাঙ্গিসাইড ব্যবহার করার কারণে প্রত্যেকটা গাছের পাতার উপরে একটা কালো আস্তরণ তৈরি হয়ে গেছিলো এবং প্রত্যেকটা গাছ ঠিক সুস্থ অবস্থায় ছিল না। এবারে কিন্তু আমার প্রতিটা গাছ, যে গাছ এখন আর বেশি দিনের জন্য নয়, সেই সমস্ত গাছও কিন্তু খুব ভালো কন্ডিশনে রয়েছে। কোনোটাতেও একটাও পোকা নেই, কোনোটাতেও একটুও কোনো কালো আস্তরণ নেই। প্রত্যেকটা গাছ সুস্থ এবং সুন্দর, প্রত্যেকটা গাছ, কোনো গাছে কোনো রকম প্রবলেম নেই। এর পেছনেও কিন্তু সেই লিকুইড সার যেটা আমি তৈরি করেছি, লিকুইড সারটা যেদিন আমি গাছে দিয়েছি, গাছের গোড়ায় দিয়েছি, সেদিন কিন্তু আবার সেই লিকুইড সারকে আরও খানিকটা তরল করে, সমপরিমাণ জলের সাথে মিশিয়ে নিয়ে তরল করে সেটাকে স্প্রে করে দিয়েছি। বন্ধুরা, এই যে লিকুইড সারের কথাটা আমি বলছি, সেটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটি লিকুইড সার, অসাধারণ একটা লিকুইড সার। এইটা যেমনভাবে গাছকে ব্লুমিং করতে সাহায্য করে, তেমনিভাবে গাছকে সুস্থ রাখতেও সাহায্য করে। কোনো রকম কীটনাশকের প্রয়োজন হয় না, মানে হয়নি আমার। যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে অবশ্যই ওই লিকুইড ফার্টিলাইজারটা কিভাবে আমি তৈরি করেছিলাম সেটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, অথবা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। এবার আসি গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবো, গাছগুলোকে কিভাবে সামনের বছরের জন্য বাঁচিয়ে রাখবো সেই প্রসঙ্গে। আমার একটা গাছও এবারে কিন্তু আমি নার্সারি থেকে কিনে নিই। প্রতিটি গাছই কিন্তু আগের বছরের গাছ এবং আগের বছরের থেকেই এগুলো আমার কাছে রয়েছে। এর মধ্যে এই গাছের বয়স তো প্রায় 3 বছর হয়ে গেল। এই গাছটা 2 বছর ধরে আমার কাছে রয়েছে। এটা আগের বছরের গাছ, এটা আগের বছরের গাছ, এটা আগের বছরের গাছ, প্রতিটি গাছ আগের বছরের। এইটি কিন্তু এই বছর আমি নার্সারি থেকে কিনেছি, সামনের বছরে এই গাছ থেকে নতুন গাছ করার ইচ্ছে আছে সেই জন্য। এখন কথা হচ্ছে যে গাছ আমরা কিভাবে পরের বছরের জন্য সংগ্রহ করব। প্রতিটি গাছে এই রকমভাবে ফুল হয়ে যাওয়ার পর, ফুল যখন যাবার বেলায় এসে উপস্থিত হয়, তখন গাছের নিচ থেকে এরকমভাবে সাকার প্লান্ট বেরোয়। এগুলোকে সাকার বলে, আবার অনেকে রানারও বলে থাকেন। তো এই ধরনের যে গাছগুলো বেরোয় সেইগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের পুরো গাছ থেকে ফুল যখন বিদায় নেবে, তখন আমরা গাছকে এখান থেকে পুরোপুরি কেটে দেব এবং এখানে সার প্রয়োগ করব। সার প্রয়োগ করলেই দেখা যাবে যে গাছটি
গাছটির এই যে সাকারগুলো এগুলো বড় হতে শুরু করেছে এবং এগুলোকে জুন পর্যন্ত বাঁচিয়ে রাখবো। পরবর্তীকালে জুনের আমরা এখান থেকে কাটিং নেব এবং নতুন নতুন গাছ তৈরি করব। এই হচ্ছে মোটামুটিভাবে চন্দ্রমল্লিকার পরিচর্যা এবং চন্দ্রমল্লিকাকে কিভাবে আমরা সামনের বছরের জন্য বাঁচিয়ে রাখবো, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা এত চন্দ্রমল্লিকা নিজেরাই বাড়িতে তৈরি করে নেব। কোনো রকম এক্সপার্ট না হওয়া সত্ত্বেও আমরা হাজার হাজার ফুল আমাদের ছাদ বাগানে বা বাগানে তৈরি করে নিতে পারবো। বন্ধুরা, এই ছিল একটা সাধারণ আলোচনা যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিও ভালো লেগেছে, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওকে অন্তত একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই একে শেয়ার করবেন। এখনো পর্যন্ত যদি আপনি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে ফেলুন যাতে আমার প্রতিটি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে উপস্থিত হতে পারে। ভালো থাকুন, বাগান করুন, বিদায় বলুন।